যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের প্রতিশোধের আগুনে চলছে মধ্যপ্রাচ্য। ইরানে নিহত বেড়ে ৮০০। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম। চলতি মাসে শঙ্কা দেখছে না বাংলাদেশ। ১০ মার্চ কড়াইল বস্তিতে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড, জানালেন সমাজ কল্যাণমন্ত্রী। আব্দুল মোমেনের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশনের পদত্যাগ ব্যক্তিগত কারণ ছাড়া জানাননি কিছুই। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিমান উড্ডয়ন নিষেধাজ্ঞার কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ সহ ৬টি রুটে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ৪ দিনে আগমন ও বহির্গমন মিলে বাতিল হয়েছে ১৮২টি আন্তর্জাতিক ফ্লাইট। এদিকে যুদ্ধের কারণে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ ১ মাস বাড়িয়েছে কাতার সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হলে সময়সীমা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। চাঁদপুরের শাহরাস্তির কালিয়াপাড়া গ্রামের ওমর ফারুক ৩ মাসের ছুটি শেষে সৌদি আরবে ফেরার কথা ছিল তার, কিন্তু ২৮ ফেব্রুয়ারি থেকে বিমানবন্দরই যেন তার অস্থায়ী ঠিকানা। গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবার দাম্মাম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলে মাঝপথ থেকেই ফিরে আসে বিমান। দ্বিতীয় দিন উড্ডয়নের ৪০ মিনিট পর আকাশসীমা জটিলতায় ফিরে আসে রানওয়েতে। আজও তার নির্ধারিত ফ্লাইট বাতিল হয় শেষ মুহূর্তে। যখন থেকে কালকে আমি চলে গেছি তখন আমি ইয়েতে ভর্তিছিলাম, হসপিটালে ভর্তিছিলাম, শরীর জ্বর, অসুস্থ। আজকে আবার জ্বর নিয়ে আবার আসছি আমি এয়ারপোর্টে। আসার পরে দেখতেছি যে দাম্মামের ফ্লাইট ক্যান্সেল, বাতিল করে দিছে। যে আজকেও এ নিয়ে আমাদের ৩ বার হলো। ওমর ফারুকের মতো হাজারো প্রবাসীর একই হাহাকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে গত ৪ দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট, যার ৩৮টি বাতিল হয়েছে মঙ্গলবারই। অন্যদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে ৭টি সহ ৪ দিনে ৩৫টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। আমি সৌদি প্রবাসী, বাস আমার তানজিদ, কাতার। আজকে এয়ারপোর্ট আসার পরে দেখতেছি আমার ফ্লাইট বাতিল করা হচ্ছে। এখানে সাথে লোকের সাথে কথা বলতেছি, ও বলতেছে অপেক্ষা করো, দেখো এখানে হেডলাইনে কি দিচ্ছে, মুমকিন হইতেও পারে না হইতেও পারে, তোমরা আসো দেখো, আমাদের আর কোনো করিয়ে কিছু নাই। এখন আমারটা ক্যান্সেল আর কি, তো পরবর্তীতে আমি দেখবো আর কি যে ভিতরে কি করা যায় আর কি, যে অন্য বা ফ্লাইট আছে কিনা বা রিয়াদের উদ্দেশ্যে, তাহলে আমি চেঞ্জ করে যাবো আর কি। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে কাতার সরকার। আটকে পড়া নাগরিকদের সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ১ মাস বাড়ানো হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত কিংবা কুয়েতগামী যাত্রীরা এখন অনিশ্চয়তায়। কবে স্বাভাবিক হবে আকাশপথ, সেই অপেক্ষায় প্রবাসীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলতি মাসে দেশে জ্বালানিতে প্রভাব না ফেললেও বিশ্বের সাথে দীর্ঘমেয়াদে দেশকেও সংকটে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যদিকে সড়ক, সেতু, নৌপরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই ঈদ যাত্রায় ভাড়া বৃদ্ধি করা যাবে না। হাসান মাহমুদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল সংঘাত পুরো বিশ্বের অর্থনীতি ও জ্বালানি সহ বিভিন্ন খাতে বড় ধরনের ক্ষতির বার্তা দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয় দপ্তর থেকে বেরিয়ে যাবার সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চলমান মার্চ মাসে কোনো ঘাটতি না হলেও সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ সহ সারা বিশ্বই জ্বালানি সংকটে ফেঁসে যাবে। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। মার্চে কোনো চিন্তা নেই, পরের মাসেও মানে কাজ করছি আমরা। যুদ্ধটা কি দীর্ঘমেয়াদী হলে আমাদের জন্য সমস্যা হতে পারে? অবশ্যই সব দেশের জন্য, শুধু বাংলাদেশ না, সবাই এফেক্টেড হবে এটাতে। অন্যদিকে সচিবালয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তর থেকে বেরিয়ে যাবার সময় সড়ক, সেতু, নৌ পরিবহন ও রেলমন্ত্রী জানান, শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী এবং ৬৫ ঊর্ধ্ব ব্যক্তিদের ট্রেন ও মেট্রো রেলে ভাড়া ২৫% কম নেওয়া হবে। তিনি জানান, ঈদকে নির্বিঘ্ন করতে কোনোভাবেই বৃদ্ধি করা যাবে না ভাড়া। ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই।
এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদেরকে কিন্তু ইসের মধ্যে রেখেছি আর কি, নজরদারিতে রেখেছি এবং যে কোনো মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব। ঈদ যাত্রার স্বস্তিতে হচ্ছে, আশা রাখছি। এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে, অঙ্গীকার না শুধু, এটা বাস্তবায়ন করা হবে। আসছে ঈদ যাত্রাকে সহজ করতে সড়কের পাশে অবৈধ পার্কিং ও বাজার রাখা যাবে না বলেও জানান মন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বগুড়া নয়, 10 মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটা জানিয়ে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, পাইলট প্রকল্পে ধারণার চেয়ে 6 গুণ বেশি কার্ড লাগছে। আর পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, ঈদের আগেই শুরু হবে খাল খনন কর্মসূচি। অন্যদিকে সিটি কর্পোরেশনগুলো অর্থ সংকটে ভুগছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন 3 প্রশাসক। হাসান মাহমুদের আরও একটি রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সচিবালয় কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জানান, বগুড়া 6 আসনে উপনির্বাচনের কারণে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে রাজধানীর কড়াইল বস্তি থেকে। এই মুহূর্তে বগুড়া সদরে যাওয়া যেহেতু আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসনের যে কড়াইল বস্তি, কড়াইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। ধীরে ধীরে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় এটি ছড়িয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয় দপ্তরে বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, শুষ্ক মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে ঈদের আগেই শুরু হবে খাল খনন। এই কর্মসূচি আমরা এই ঈদের আগেই আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা আশা করতেছি যে দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার এই কর্মসূচি শুরু হবে এবং এট এ টাইম আমাদের বিভিন্ন জেলায় যারা সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সবাই মিলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির উদ্বোধন করব ইনশাআল্লাহ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ঢাকা উত্তর, দক্ষিণ ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়ররা জানিয়েছেন, অর্থ সংকটে ভুগছে সিটি কর্পোরেশনগুলো, দরকার থোক বরাদ্দ। আমাদের রাজস্ব বাজেটের যে অবস্থা, অর্থাৎ এটা বলা চলে যে আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই, তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে যে এই সময় যে ইমার্জেন্সি পিরিয়ডে আমরা যে কাজ করব, সেই কাজের মতো অবস্থা নাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা, ফান্ড নেই। 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। প্রশাসকরা জানান, গ্রিন ও ক্লিন সিটি করা এবং মশা নিধনকে অগ্রাধিকারে রেখেছে সিটি কর্পোরেশনগুলো। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তিনি। প্রধানমন্ত্রী কোস্টগার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্বের কথা তুলে ধরে তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন তারেক রহমান। এ সময় কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বাহিনী প্রধান। কোস্টগার্ডের উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। Both India and Bangladesh have a lot of commonality. We have a large rural population. We both are focused on promoting local governance. We should look at new opportunities for connecting our policy focuses in this area in a manner that becomes mutually beneficial for both of us. We are now looking at close engagement between our two governments, and that we look forward to working together to advance our people-centric cooperation in all domains, and that we will work with in a positive, constructive and forward-looking manner.
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান সহ 2 কমিশনার পদত্যাগ করেছেন। দায়িত্ব গ্রহণের মাত্র 15 মাসের মাথায় এই স্বাধীন সংস্থার পুরো কমিশন মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিলেন। বিশেষ কোনো কারণ বা চাপে নয়, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানান দুদক চেয়ারম্যান। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে যান চেয়ারম্যান ও কমিশনাররা। এরপর সেখান থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ফিরে আসেন তারা। নিজ কার্যালয়ে প্রায় আধা ঘন্টা অবস্থানের পর বিকেল 3:30টায় গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের 2024-এর ডিসেম্বরের 10 তারিখে আমি জয়েন করি। এই সময়টা আমরা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাকি অংশটুকু আমরা পুরো করেছি এবং নতুন নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। এ সময় পদত্যাগের জন্য কোনো চাপ ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব নাকচ করেন তিনি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের পদত্যাগের প্রেক্ষিতে 2024 সালের ডিসেম্বরে দায়িত্ব নেয় সদ্য বিদায়ী এই কমিশন। মাত্র 15 মাসের ব্যবধানে সমাপ্তি ঘটল আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশনের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি রাজেক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ কেন অবৈধ হবে না তাও জানাতে বলা হয়েছে। বিএনপি নিজের পায়ে নিজেই কুড়াল মারছে মন্তব্য করে অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, গণভোট প্রশ্নবিদ্ধ হলে সংসদ নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভা। গেল বছরের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। একই বছরের 13 নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 গেজেট আকারে প্রকাশ করে। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। গণভোটের বিধান প্রণয়নে 2025 সালের 13 নভেম্বর অধ্যাদেশ জারি করা হয়। সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী রিট করেন। শুনানি শেষে রুল জারি করে হাইকোর্ট। জুলাই সংস্কার বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংস্কার অধ্যাদেশ আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, যার মধ্য দিয়ে এই দুইটি বিষয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকলো। আমরা জুলাই সংস্কার এই অধ্যাদেশ চ্যালেঞ্জ করার বা আদেশ চ্যালেঞ্জ করার বেসিক গ্রাউন্ড ছিল যে ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল, এইটা করতেই হবে। তা আমরা সেই ভুলে করব না। রিট দুটিকে ফরমাইশে উল্লেখ করে জামায়াতে ইসলামের আইনজীবী শিশির মনির বলেন, সরকার সংস্কারকে সংসদে না নিয়ে আদালতের মাধ্যমে সমাধান করতে চাচ্ছেন, যা দ্বিচারিতা বলেও মনে করেন তিনি। এই যে একটি কাজ করানো হলো, এর মাধ্যমে নিজের পায়ে নিজেই কোড়াল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সব কিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অন দেয়ার শোল্ডার। রিটকারীদের আইনজীবী আরও বলেন, সংবিধানে গণভোটের বিধান নেই, এ ধরনের অধ্যাদেশ জারি করার আইনগত অধিকারও নেই রাষ্ট্রপতির। ভবিষ্যৎ সংসদকে কোনো কিছু বেঁধে দিতে পারেন না রাষ্ট্রপতি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে। এটি কিছুতেই মেনে নেওয়া হবে না। কুমিল্লা নগরের স্টেশন ক্লাবে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনরায়কে আদালতে নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রয়োজনে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন নাহিদ। তিনি বলেন, গণরায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, শহীদ হাদির খুনি এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই। এ সময় এনসিপি, বিএনপি ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা খুবই পরিষ্কার, আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না হাইকোর্ট না রাজপথ, কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা জাতীয় সংসদ হয়েছে, সংসদকে সংস্কার পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করতে হবে এবং গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে জামায়াতে ইসলামের এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে উদ্দেশ্য করে ফ্যাসিস্টের দোসর বলায় অবরুদ্ধ করে রাখা হয় নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে। 2 ঘণ্টা পর তাকে উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়, রাত ৮টা পর্যন্ত বিসিকের ১ নম্বর গেট এলাকার একটি পোশাক কারখানার ভেতর অবরুদ্ধ করে রাখা হয় আব্দুল্লাহ আল আমিনকে। কারখানাটির বাইরে হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় কারখানাটির বাইরে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকেও তার অনুসারীদের নিয়ে অবস্থান করতে দেখা যায়। এমপি অবরুদ্ধের খবর পেয়ে বিসিকে আসার পর মোহাম্মদ হাতেমের অনুসারীরা এনসিপির কয়েকজনকে মারধর করেছে বলেও অভিযোগ করেন দলের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।